যে ভাষাটা ব্যবহার করছেন সেটাকে শুনে মানুষ বলছে এটা ব্যক্তিগত আক্রমণ বলে, এটা প্রতিক্রিয়া বলে না। নির্বাচনের যে কোনো ফলাফল আসবে না এখানে। যারা নিজেদেরকে পলিটিক্যাল বলেন তারা ব্যক্তিগত আক্রমণে নেমে আসছেন, মানে তাদের কাছে পলিটিক্যাল বলার কিছু নেই। আমি এই বিষয়ে কোনো কমেন্ট করতে চাই না। প্রধান শত্রু আপনি কাকে দেখছেন, কার সঙ্গে আপনার মূলত লড়াই, লিড কত হবে সংখ্যায় বলুন? এই রাজ্যে লোকসভা নির্বাচনের মতোই বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে রয়েছে উপনির্বাচন, আর আমরা রয়েছি বরাহনগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সায়ন্তিকা দিকে আপনাকে স্বাগত জানাই আর+ নিউজে। প্রথম প্রশ্ন আপনার কাছে, সবে প্রচারের প্রাথমিক পর্ব, মানুষের কেমন সাড়া দেখছেন, রেসপন্স দেখছেন? মানুষে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে আস্থাশীল এবং তার উন্নয়নের ওপরে তারা ভরসা রাখেন এবং স্বতঃস্ফূর্তভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মামাটি মানুষের সরকারকে তারা সমর্থন করেন। প্রত্যেকটা নির্বাচনে একটা নির্বাচন ইস্যু থাকে। এই বরাহনগর কেন্দ্র তৃণমূল কংগ্রেসেরই গড়। যিনি বিধায়ক ছিলেন তিনি দল পরিবর্তন করেছেন, লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন। সেই গড়ে দাঁড়িয়ে আপনি কি বলছেন, মানুষের কাছে কি নিয়ে প্রচারে যাচ্ছেন, কাউন্সিলরদের কতটা কাছে পাচ্ছেন, আপনি পাশে পাচ্ছেন? আমাদের এজেন্ডা দলের একটাই থাকে, আমাদের নির্বাচনের এজেন্ডা একটাই থাকে, সেটা হচ্ছে উন্নয়ন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখেই আমরা ঘরে ঘরে যাব এবং প্রচার করব, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও যে সমস্ত উন্নয়নমূলক প্রকল্প তিনি আগামী দিনে মানুষের জন্য আনতে চলেছেন সেইগুলোর বিষয়ে আমরা কথা বলবো। এবং অবশ্যই এটাও আমরা আমি জিজ্ঞাসা করব এবং আলোচনা করব যে তারা আর কি তারা চান যে মামাটি মানুষের সরকার বা আমি বিধায়ক হয়ে তাদের জন্য কি করতে পারি, সেটাও আমি তাদের জিজ্ঞাসা করব। এটাই আমাদের এজেন্ডা। আমরা কিছু ইস্যু নিয়ে আমরা এগোই না, আমাদের একটাই এজেন্ডা উন্নয়ন, উন্নয়ন, উন্নয়ন। একেবারে সরাসরি রাজনীতির প্রশ্নে আসি। আপনার সঙ্গে নির্বাচনী লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিজেপির প্রার্থী সজল ঘোষ, নাকি আপনার এই কেন্দ্রে বামেদের সঙ্গে লড়াই হবে? প্রধান শত্রু আপনি কাকে দেখছেন, কার সঙ্গে আপনার মূলত লড়াই? আমাদের এখানে কোনো শত্রু বলে আমি বুঝতে পারছি না, আমি এখনও অবধি পারিনি বুঝতে। কারণ আমি এখানে এসে যেটুকু আমি ওয়ার্ডে ঘুরেছি, মানুষের সাথে জনসংযোগ করেছি, এখানে আমার কোনো শত্রু আছে বলে মনে হচ্ছে না। হ্যাঁ, যদি আপনি বলেন আমি বলতে পারি যে হ্যাঁ, আমাদের কাছে এটা একটা কম্পিটিশন যে আমরা গত বিধানসভা নির্বাচনে যে মার্জিনে জিতেছিলাম, আমাদের কাছে একটা কম্পিটিশন যে আমরা তার থেকে বেশি মার্জিনে জিতব, এইটা আপনি বলতে পারেন। কিন্তু আমি এখানে কোনো মানে কম্পিটিশন বলে আমি দেখছি না কাউকে এখানে। বাঁকুড়াতে লড়াই করেছিল সায়ন্তিকা, কিন্তু জয় আসেনি। বরাহনগর কেন্দ্রে আমি পাশে দেখতে পাচ্ছি তৃণমূলের দুধে কাউন্সিলর অঞ্জন পাল বসে রয়েছেন। মুখ্যমন্ত্রীর একটা স্পষ্ট নির্দেশ রয়েছে অঞ্জন পালের কাছে যে বিপুল ভোটে জেতান। এখানে কি হবে তাহলে? দেখুন, আজকে যেটাকে আমরা মানে আজকে হ্যাঁ, বাঁকুড়ায় আমি 2021 নির্বাচনে আমি দাঁড়িয়েছিলাম, প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম এবং 735 ভোটের জন্য আমি জিততে পারিনি। এবং অবশ্যই আজকে 2024 এসে বরাহনগর বিধানসভা উপনির্বাচনে আমি যখন প্রার্থী হিসেবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে এসেছি, তখন অবশ্যই অঞ্জনদা এবং এখানে আরও যারা নেতৃত্বরা রয়েছেন তারা দীর্ঘদিনের আমাদের দলের কর্মী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সুখ দুঃখের সাথী। তো সেক্ষেত্রে যারা গার্জিয়ান, মানে বলেন একটা এই বিধানসভার গার্জিয়ান 3-4 জন মানুষ নিয়ে হচ্ছে গার্জিয়ান, তো সেরকম উনি ওয়ান অফ দ্য গার্জিয়ানস, যাকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী বলেছেন যে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। এখানে তো খুব ভালো বিষয়, এবং এটাতেই বোঝা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কতটা ভরসা বরাহনগরের নেতৃত্বের উপরে রয়েছে। আর দুটো প্রশ্ন আপনাকে করব। সজল ঘোষ, আপনি প্রার্থী হয়েছেন শোনার পরই তিনি বিজেপির প্রার্থী হিসেবে প্রতিক্রিয়া দিয়েছেন। হয়তো আপনার কাছে প্রশ্নটা একটু অপ্রিয় হতে পারে, সায়ন্তিকা হোক বা অ্যাকোয়াটিকা, যেই এখানে দাঁড়াক তাকে বুঝিয়ে দেবো যে লড়াই কাকে বলে। আপনি কোনো পাল্টা প্রতিক্রিয়া দেবেন? না, আমি এখানে কোনো পাল্টা প্রতিক্রিয়া দিতে আমি ইচ্ছুক নই। কারণ প্রথমত তো উনি আমার থেকে বয়সে অনেক বড় এবং অভিজ্ঞতাতেও অনেক বড়, কিন্তু উনি যে ভাষাটা ব্যবহার করছেন সেটাকে শুনে মানুষ বলছে এটা ব্যক্তিগত আক্রমণ বলে, এটা প্রতিক্রিয়া বলে না। কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দল তৃণমূল কংগ্রেস আমাদের এইটাই শেখায় যে তোমরা উন্নয়ন নিয়ে কথা বলবে, তোমরা ব্যক্তিগত আক্রমণ করবে না। যারা নিজেদেরকে পলিটিক্যাল বলেন তারা ব্যক্তিগত আক্রমণে নেমে আসছেন, মানে তাদের কাছে পলিটিক্যাল বলার কিছু নেই, তাই না? আমাদের কাছে শুধু উন্নয়ন রয়েছে, আমাদের কাছে প্রচুর উন্নয়ন রয়েছে, আগামী দিনে উন্নয়ন আসছে। সেই কারণে যেন আমরা শুধু উন্নয়ন নিয়ে কথা বলবো, ব্যক্তিগত আক্রমণ আমরা করব না। উনি আমার থেকে বয়সও বড়, সেটা আমার শিক্ষা নয়। আমি এই বিষয়ে কোনো কমেন্ট করতে চাই না।
আপনার কাছে শেষ প্রশ্ন, প্রত্যেকটা প্রার্থীর কাছেই স্বাভাবিকভাবে থাকে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? বাঁকুড়ায় যেভাবে দেখা গিয়েছিল হেরে যাওয়ার পরেও সায়ন্তিকাকে পড়ে থাকতে, এখানে কি সেই একই রকমভাবে সে জয় হোক বা নির্বাচনী যে কোনো ফলাফল আসতে পারে, সায়ন্তিকাকে কি দেখা যাবে বরাহনগরে পড়ে থাকতে? নির্বাচনের যে কোনো ফলাফল আসবে না এখানে নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিতবে এবং বিধায়ক হবে প্রথমত। দ্বিতীয়ত আমি মানুষকে, বরানগরবাসীকে, সকলকে এটাই বলবো এবং আমার কর্মীদের এখানে, যে আমি বাঁকুড়াতে হেরে গিয়ে 3 বছর মাটি কামড়ে পড়েছিলাম, তাহলে আমি জিতলে অবশ্যই এখানে তাদের পরিবারের একজন হয়েই থাকবো। তখন আমার কাছে ছিল 250 কিলোমিটার, 4.5 ঘন্টা দূরে গিয়ে মাটি কামড়ে পড়েছিলাম। আর এখন তো আমি তো নর্থ 24 পরগনারই মেয়ে, বিধাননগরে আমার জন্ম, স্কুল, কলেজ সবটাই ওখানে, তো মাত্র 19 কিলোমিটার, আধ ঘন্টা। আমি তো এখানে ইতিমধ্যে একটা বাড়ি আমাকে অঞ্জন দা সকল এখানে নেতৃত্বরা দেখে দিচ্ছেন, যেখানে আমি মা বাবাকেও নিয়ে চলে আসবো, থাকবো এখান থেকে, প্রচার করব, জিতবো, বিধায়ক হয়ে এখানেই থাকবো মানুষের সাথে, সবাই এখান থেকে বাকি কাজ হবে। এই বাড়িও থাকবো, আমার ওই বিধাননগরের বাড়িতেও থাকবো, কী আছে। অনেক ধন্যবাদ সায়ন্তিকা আপনাকে। সঞ্জন পাল, আপনাকে একটাই প্রশ্ন, লিড কত হবে সংখ্যায় বলুন? 30,000। একেবারে আমরা কথা বলছিলাম সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, নির্বাচনে জয়ের ব্যাপারে 100% তিনি নিশ্চিত যে তিনি জয়লাভ করবেন এবং এই বরাহনগর কেন্দ্রেই মাটি কামড়ে পড়ে থাকবেন। আপাতত নির্বাচনী লড়াইয়ের জন্য অপেক্ষা এবং সেই ফলাফলের দিকে আমাদের নজর থাকছে। ক্যামেরা কৃষ্ণেন্দুর সঙ্গে সুচারু, আর প্লাস নিউজ, কলকাতা।